স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, তাই না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। যারা দূর দূরান্ত থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হোমিওপ্যাথিক দর্শনের ক্লাস। আজকে আমরা তৃতীয় ক্লাসে অংশগ্রহণ করেছি সবাই। আজকের আলোচ্য বিষয় হলো হোমিও দর্শনের মূলনীতি ও কার্যকারণ তত্ত্ব। আমরা দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। খুব বেশি বড় নয়, খুব সংক্ষিপ্ত আলোচনা, তবে খুবই গুরুত্বপূর্ণ। হোমিও দর্শনের মূলনীতি ও কার্যকারণ তথ্য এ বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে? একটু শেয়ার করবেন। জি না স্যার। মানে এই বিষয়ে কোনো আলোচনা শুনেন নাই বা কখনো কোনো আলোচনায় অংশগ্রহণ করেন নাই, এই তো? ঠিক আছে, আমরা চেষ্টা করি। হোমিও দর্শনের মূলনীতি, এটা ইংলিশে আমরা বলি প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথিক ফিলোসফি। অর্থাৎ হোমিওপ্যাথিক ফিলোসফির কিছু প্রিন্সিপাল আছে বা মূল নীতি আছে, সেটা অনুসরণ করতে হবে। তো আমরা যে কোনো বিষয়ের মূল নীতি থাকে, অর্থাৎ মূল নীতি হলো এমন একটা বিষয় যার উপর ভিত্তি করে সেটা দাঁড়িয়ে থাকে বা অনুসরণ করে চলে। সেজন্য প্রিন্সিপাল বা মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মূলনীতি না জানলে ওই বিষয় সম্পর্কে খুব বেশি ভালো ধারণা নেওয়া যাবে না বা গভীরভাবে উপলব্ধি করা যাবে না। তো আমরা দেখি মূলনীতিতে কি আছে। আসলে সেশনটুকু ইংলিশ এবং বাংলা সমন্বয়ে করা, যার ফলে বাংলা এবং ইংলিশের সমন্বয়ে পড়লে যথেষ্ট সুন্দরভাবে বোঝা যাবে এবং এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করা সম্ভব হবে। তো আমরা স্ক্রিনটাকে একটু বড় করে নিলাম। প্রথম যে বিষয়টা, মূলনীতির প্রথম যে বিষয়টা, সেটা হলো ল অফ সিমিলিমাম, অর্থাৎ সাদৃশ্যের যে নিয়ম বা সাদৃশ্যের যে আইন বা সাদৃশ্যের যে নীতি, এটা বিভিন্ন ভাবে আমরা বলতে পারি। যেহেতু ল অফ সিমিলিমাম বলা হচ্ছে, তো সাদৃশ্যের আইন বা নীতি সেটা কি? এই নীতি অনুযায়ী কি হবে, একটি পদার্থ একজন সুস্থ ব্যক্তির উপর মধ্য উপসর্গ সৃষ্টি করবে এবং তা অসুস্থ ব্যক্তির অনুরূপ লক্ষণগুলি চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এটা হলো ল অফ সিমিলিমাম। আমরা আগে আলোচনা করেছি পূর্বের ক্লাসে যে যে লক্ষণ কোন ওষুধের দ্বারা কোনো লক্ষণ সৃষ্টি হওয়া এবং সেই লক্ষণ ওষুধের মাধ্যমে আবার নিরাময় হওয়া বা লক্ষণ দূরীভূত হওয়া, স্থূল মাত্রায় প্রয়োগ করে লক্ষণের সৃষ্টি করা এবং সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে লক্ষণকে কি করা, মানে নিরাময় করা বা লক্ষণকে দূর করা। এটি হলো ল অফ সিমিলিমাম, আর কিছু না। মিনিমাম ডোজের কথা এখানে বলা হচ্ছে, ন্যূনতম ডোজ। এটাও কিন্তু একটা নীতি। হোমিওপ্যাথির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পাতলা এবং উচ্চতর পাতলা পদার্থ ব্যবহারকে এটা মেনে চলে বা বিশ্বাস করে। সমস্যা দূর করার জন্য শরীর অত্যাবশ্যকীয় জীবনী শক্তিকে শক্তি প্রদান করে। অর্থাৎ এই মিনিমাম ডোজটা কি করবে, জীবনের শক্তিকে কি করবে, শক্তি প্রদান করবে। অর্থাৎ এটা শরীরের স্বনিরাময় প্রক্রিয়াগুলোকে উদ্দীপ্ত করতে এটি তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ জীবনের শক্তি বা ভাইটাল ফোর্সকে এই মিনিমাম ডোজ কি করবে, শক্তি দিবে। অর্থাৎ জীবনে আমরা যে হোমিওপ্যাথি যে নীতিতে কাজ করে ওষুধ, সেটা হলো যে জীবনের শক্তিকে শক্তি প্রদান করে
এবং জীবনী শক্তি অন্যান্য শরীরের যে সমস্যাগুলি আছে সেগুলাকে দূর করে বা লক্ষণগুলোকে দূর করে দেয় ধীরে ধীরে। এটাই হলো মিনিমাম ডোজের নীতি। ইন্ডিভিজুয়ালাইজেশন, আমি একটু সংক্ষেপে বলছি, এটা ইন্ডিভিজুয়ালাইজেশনের বিষয়টা খুবই সিম্পল। সেটা হলো যে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু হোমিওপ্যাথিতে স্বতন্ত্র, অর্থাৎ অনন্য, আলাদা, বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ। এটা আমি প্রথমেই দর্শনের যখন প্রথম দিন আমি ক্লাস নিই, প্রথম ক্লাস, সেই ক্লাসে আমি বলেছিলাম যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যে প্রত্যেক ব্যক্তি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ। সুতরাং এই চিন্তাটাকে মাথায় রেখে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে। সেজন্য এই হোমিওপ্যাথি দর্শনের মূল নীতির মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্স, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ভাইটাল ফোর্স, হোমিওপ্যাথিতে ভাইটাল ফোর্স খুবই গুরুত্বপূর্ণ। ভাইটাল ফোর্সের বিষয়টা যদি হোমিওপ্যাথি থেকে বাদ দেওয়া হয় বা চিন্তা করা না হয় বা বিবেচনায় আনা না হয়, তাহলে হোমিওপ্যাথি বিষয়টাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। অর্থাৎ সেটাই হলো প্রিন্সিপাল, যাকে আমরা বাদ দিলে বা যে বিষয়টা বাদ দিয়ে আমরা এগোতে পারবো না। সেজন্য এই ভাইটাল ফোর্স অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে বলা আছে যে শক্তি হিসাবে রেখে স্বাস্থ্যকে বজায় রাখবে, অত্যাবশ্যক শক্তিকে ভারসাম্য, এটা হলো ভারসাম্যহীন অসুস্থ অবস্থা দেখা যায় হোমিওপ্যাথি প্রতিক্রিয়ার লক্ষ্য হলো প্রাণ শক্তিকে উদ্দীপ্ত করা। আসলে মূল বিষয় হলো ভাইটাল ফোর্সকে কি করা, রিস্টোর করা। এই রিস্টোর ভাইটাল ফোর্স অ্যাড্রেসিং দ্য রুট কজ অফ দি সিম্পটম। এই রুট কজকে বা মূল কারণকে যদি আমরা উৎপাদন করতে চাই, তাহলে আমার কি করতে হবে, রিস্টোর দি ভাইটাল ফোর্স, অর্থাৎ ভাইটাল ফোর্সকে আমাদের কি করতে হবে, শক্তি প্রদান করতে হবে বা জাগরিত করতে হবে, জাগরিত করতে হবে। আরেকটা বিষয় হলো হোলিস্টিক অ্যাপ্রোচ। আমরা যখন দেখি যে একক কোনো বিষয়কে মাথায় রেখে হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় না বা হোমিওপ্যাথি নিয়মে চিকিৎসা করা সম্ভব নয়, এই ক্ষেত্রে আমরা কি দেখি যে হোমিওপ্যাথিতে দেহ বা শারীরিক বা মানসিক এবং আত্মিক যে বিষয়গুলি আছে, শারীরিক, মানসিক এবং আত্মিক বিষয়গুলোকে বিবেচনা করা হয়। সুতরাং এটা হলো হোলিস্টিক অ্যাপ্রোচ। শুধুমাত্র শারীরিক বিষয়কে বিবেচনা করলে চলবে না, শুধুমাত্র মানসিক বিষয়কে বিবেচনা করলে চলবে না, শুধুমাত্র আত্মিক বিষয়কে বিবেচনা করলে চলবে না। সমগ্র বিষয়কে বিবেচনা করে নিয়ম নীতি অনুসরণ করে অন্যান্য অনুশীলন, এই কথাও আগে বলা আছে, আমি এখানে হয়তো আলোচনায় বা লেখায় আমরা আনি নাই আমি, কারণ আগে আমি বলেছিলাম যে অন্যান্য যে অনুশীলন বা মানুষের যে অভ্যাস, সে সমস্ত বিষয়কে একীভূত করে যে চিকিৎসা ব্যবস্থা, সেটাই হলো হোলিস্টিক অ্যাপ্রোচ। সুতরাং এই হোলিস্টিক অ্যাপ্রোচ নীতিটা হোমিওপ্যাথি দর্শনের সাথে অবশ্যই সম্পর্কিত, এবং এটা বাদ দিয়ে হোমিওপ্যাথি দর্শনের মূলনীতি বিবেচনা করা যায় না। সুতরাং এই কয়েকটা মূলনীতি আমাদের, একটা হলো হোলিস্টিক অ্যাপ্রোচ, ভাইটাল ফোর্স, ইন্ডিভিজুয়ালাইজেশন, মিনিমাম ডোজ, ল অফ সিমিলিমন। এই 1, 2, 3, 4টা 5টা বিষয়কে আমাদের খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। পরীক্ষা যখন আসবে এই 4টা বিষয়কে আমরা ছোট ছোট করে যদি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের একটি প্রশ্নের ভালো উত্তর দেওয়া সম্ভব হবে। আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে, নীতিগুলো হোমিওপ্যাথির অনুশীলনকে নির্দেশ করে, হোমিওপ্যাথি প্র্যাকটিস দ্বারা এটাকে নির্দেশ করে, এবং নিরাময়ের জন্য বা আরোগ্যের জন্য আমরা সুন্দর শব্দ ব্যবহার করতে পারি, আরোগ্য বা নিরাময়, এটা কি বলে, ব্যক্তিগতকৃত এবং প্রাকৃতিক পদ্ধতির উপর জোর দেওয়া। অর্থাৎ এটা আমরা ন্যাচারাল, ইংলিশটা যদি আমরা দেখি যে the practice of homeopathy emphasizing personalized and natural approach to healing. এই যে পার্সোনালাইজ, এই যে ব্যক্তি বিশেষে আলাদা এবং ন্যাচারাল অ্যাপ্রোচ, এটা একটা প্রাকৃতিক পন্থা। অর্থাৎ রোগ, ভাইটাল ফোর্স উজ্জীবিত হবে, লক্ষণ আস্তে আস্তে দূরীভূত হবে এবং সেই অসুস্থ মানুষটি বা ব্যক্তিটি সে সুস্থতা লাভ করবে, আরোগ্য লাভ করবে। সুতরাং এটাই হলো হোমিওপ্যাথি দর্শনের মূলনীতি বা আরোগ্যের, আমরা যদি চিন্তা করি, আরোগ্য যদি হোমিওপ্যাথি মূলনীতির মানে দর্শনের নীতিতে চিন্তা করা হয়, তাহলে এগুলো হলো মূলনীতির অন্তর্গত।
আরো কিছু বিষয় আমরা ওই পূর্বের বিষয়গুলোকে আমরা অন্যভাবেও আমরা অবতারণা করতে পারি বা সহজভাবে চিন্তা করতে পারি। যেমন সদৃশ্য বিধান, আরোগ্য বিধান, ভেষজ পরীক্ষায় সুস্থ মানবদের উপর পরীক্ষা করে রোগ উৎপাদন নির্ণয় করা, এটাও নীতি। ওষুধের গতিশক্তি সৃষ্টি করা বা শক্তিকৃত করণ, ভেষজ পদার্থকে বিভাজিত, ঘর্ষণ, মর্দন, জাগা নিয়ে এই সমস্ত বিষয়, এটাও নীতি। একক ওষুধ ব্যবহার করা, একক মাত্রা ব্যবহার করা, সূক্ষ্ম ক্ষুদ্রতম অপরিবর্তিত মাত্রায় ব্যবহার করা, রোগীর ব্যক্তি স্বতন্ত্র, ওষুধের সৎকার স্বাতন্ত্র নির্ণয়, রোগীর ব্যক্তি স্বাতন্ত্র ও ঔষধের সত্তার স্বাতন্ত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে রোগীর ব্যক্তি স্বাতন্ত্র ও ওষুধের সত্তার স্বাতন্ত্রকে নির্ণয় করে চিকিৎসা করা। সুতরাং এই চিকিৎসা এই পদ্ধতি হলো মূলনীতির অন্তর্ভুক্ত। রোগ নয়, রোগীকে চিকিৎসা করা। সুতরাং এই সমস্ত বিষয়গুলো হোমিওপ্যাথিক দর্শনের মূলনীতির মধ্যে পড়ে। হ্যালো, শুনতেছেন? জি স্যার। আচ্ছা, এইটুক যে আলোচনা করলাম তার মধ্যে কোনো বিষয় জানার আছে বা বোঝার আছে? এই যে মূলনীতি, 5টা মূলনীতি এবং তার সাথে সংশ্লিষ্ট কিছু আলোচনা, এই বিষয়ে কি আপনাদের কোনো মানে বুঝতে কোনো সমস্যা আছে? অর্থাৎ তাহলে কি বোঝা যাচ্ছে যে হোমিওপ্যাথির যে মূলনীতি এবং হোমিওপ্যাথিক দর্শনের যে মূলনীতি, আসলে কি তার মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা যদি বৃহত্তর ভাবে চিন্তা করি, হোমিওপ্যাথি সার্বজনীন এবং একটা সর্বোৎকৃষ্ট এবং একটা হোলিস্টিক অ্যাপ্রোচের কথা এখানে আসছে। তো আমরা দেখি যে হোমিওপ্যাথি ফিলোসফির যে মূলনীতি, সেটা কিন্তু আসলে হোমিওপ্যাথিরই মূলনীতি মূলত। আর হোমিওপ্যাথি যেহেতু দর্শন, ব্যতি রেখে হোমিওপ্যাথিকে চিন্তা করা যায় না, সুতরাং হোমিওপ্যাথি দর্শনের মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা নেক্সটে দেখি কি আছে। যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে, আমাদের সময় থাকবে, আমরা সেই সময়ে আমরা আলোচনা আরো করতে পারব। আমি যখন আপনাদেরকে কিছু অংশগ্রহণ করার সুযোগের জন্য অনুরোধ করব বা আহ্বান জানাবো, তখন আপনারা সেখানে সাথে সাথে অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় বিষয়টি হলো কার্যকারণ তত্ত্ব, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ল অফ কজেশন। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ল অফ কজেশন আমাদের জানতে হবে বা কজেশন জানতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসায় কজেশন এত বড় মানে বিষয় দখল করে আছে যে আমরা দেখতে পাবো যে চিকিৎসায় আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা সমস্যার পিছনে কোনো না কোনো কারণ জড়িত আছে। কোনো কারণ ছাড়া কোনো সমস্যা বা কোনো লক্ষণ বা কোনো লক্ষণের সৃষ্টি হয় না। শরীরে, মনে এবং আত্মিকভাবে যখন কোনো লক্ষণ সৃষ্টি হয়, এই লক্ষণগুলোকে যদি আমরা সমস্যা হিসেবে চিহ্নিত করি, যেটা একটা সমস্যা, তাহলে আমরা ধরে নেব যে তার পিছনে একটা কারণ আছে। তো দেখি ল অফ কজেশনে কি বিষয় নিয়ে আলোচনা করা যায়। কার্যকারণ তত্ত্বটি আমরা এইভাবে ভাবতে পারি যে প্রকৃতিতে যাই কিছু ঘটুক না কেন, যে বিনা কারণে কোনো কিছু ঘটে না। এটা আমরা শুনেছি বা আমরাও নিজেরাও করেছি বা আপনারাও করেছেন যে আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু না কিছু কারণ জড়িত আছে। কোনো না কোনো কারণ সেটাই খুঁজলে পাওয়া যাবে। তো একজন হোমিওপ্যাথিক নিয়মে যখন আমরা চিকিৎসা প্রদান করবো, আমাদের সামনে যখন কোনো রুগী আসবে, পেশেন্ট আসবে, তখন আমরা তার কষ্টের কথাগুলি যখন শুনবো এবং এই কষ্টের পিছনে কি কারণ জড়িত আছে, কি কারণে এমন হলো, বা এই মানুষটি কেন এমন ভাবে তার কষ্টের কথা ব্যক্ত করছে, তার পিছনে কারণ কি, রুট কজটা। অনেকগুলো কারণ থাকবে, আবার কারণের কারণও খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ দেখা যাবে যে আমার মনে হয় এই জন্য ইত্যাদি রোগী হয়তো বলতে থাকবে। তো সেখান থেকে মূল কারণের দিকে আমাদের ধাবিত হতে হবে। আমরা যদি সঠিক কারণটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা সঠিকভাবে প্রেসক্রিপশন করতে পারবো এবং ভালো ঔষধ দিতে পারবো এবং রোগীকে আরোগ্য করতে পারবো। এখানে একটা বিষয় দেখেন, যেমন ধরেন দূষিত পানি পান করলে ডায়রিয়া হয়,
তাহলে ডায়রিয়ার এখানে কারণের সাথে জড়িত আছে হলো দূষিত পানি। ডায়রিয়া হলে দেহে পানি শূন্যতা হয়। যদি দেহে পানি শূন্যতা দেখা দেয় তাহলে আমরা হয়তো ধরে নেব যে হয়তো ডায়রিয়া মানে ডায়রিয়ার সাথে সম্পর্ক আছে। অর্থাৎ এটা এইভাবে বলা হলো যে ডায়রিয়া জনিত কারণে পানি শূন্যতা, তার মানে পানি শূন্যতা তার মানে কারণ হলো ডায়রিয়া। সুতরাং কারণ হলো একটি ব্যক্তি যা বস্তুর পরিবর্তন করে, বস্তুকে গতি দান করে এবং ক্রিয়াশীল করে। অর্থাৎ এই যে কারণটা ডায়রিয়ার ফলে কি হলো, তার দেহে থেকে পানি বেরিয়ে গেল, এটাকে ত্বরান্বিত করলো কি হবে, দেহে পানি শূন্যতা সৃষ্টি হবে। ঠিক একই ভাবে আপনারা চিন্তা করতে পারি যে কোনো কিছু এমনিতেই হয় না বা মানে কোনো সুতরাং কারণ হলো একটি শক্তি যা বস্তুকে পরিবর্তন করে এবং বস্তুকে গতি দান করে, ক্রিয়াশীল করে। তার মানে হলো যে একটা কারণ যখন শরীরের ভিতরে, যেমন ধরেন বৃষ্টিতে ভিজে বা ঠান্ডায় সমস্যা, এটা কি ঘটলো আসলে শরীরের ভিতরে, সেটা হলো যে এই যে বৃষ্টিতে ভিজা, এটা একটা কারণ এবং শরীরের ভিতরে কি করলো, একটা পরিবর্তন সৃষ্টি করলো এবং জীবনের শক্তির উপর সেটা প্রভাব বিস্তার করবে, যার ফলে কিছু লক্ষণ দেখা দেবে, হয়তো হাসি কাশি বা অন্যান্য জ্বর ইত্যাদি। এইগুলা হলো একটা লক্ষণ বা সিমটম। তার পিছনে কারণ হিসাবে আমরা খুঁজে হয়তো বা ঠান্ডা লাগা, এই সমস্ত বিষয় আমরা পাবো ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে যে এই বস্তুকে গতি দান করে বা ক্রিয়াশীল করে, অর্থাৎ এই কারণ এটা কি করবে, ক্রিয়াশীল করবে, অর্থাৎ একটা পরিবর্তন ঘটায় দেবে। নিছক শূন্য হতে কোনো ঘটনা ঘটতে পারে না বা এমনি এমনি কোনো কিছু ঘটে না, তার পিছনে একটা কারণ থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা আছে যে পৃথিবীর গর্ভে যত আণবিক বোমা মজুত আছে, এখানে আণবিক বোমা মজুত আছে, এই কথার অর্থ হলো যে পৃথিবীর অভ্যন্তরে, আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর অর্থাৎ ভূ অভ্যন্তরে অনেক শক্তি, প্রচুর শক্তি মজুদ আছে সেখানে এবং অত্যন্ত মানে গতিশীল এবং সেটা খুবই শক্তিশালী। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যত আণবিক বোমা, অর্থাৎ সেটা কিন্তু পারমাণবিক, অবশ্যই সেখানে অণুপরমাণুর বিষয় আছে। তা যদি কোনো কারণে বিস্ফোরিত হয়ে বলা হচ্ছে তাহলে পৃথিবী ধ্বংস অনিবার্য। এটা হচ্ছে এইভাবে জিনিসটা আসছে, অর্থাৎ ওইখানে একটা শক্তি, পৃথিবীর অভ্যন্তরে শক্তি আছে সংরক্ষিত, সেটা যদি দেখা যায় বিস্ফোরিত হয়, এটা একটা উদাহরণস্বরূপ, তাহলে পৃথিবী ধ্বংস। তার মানে একটা কারণের সাথে এই শক্তির একটা রিলেশন বোঝানো হয়। তাহলে বলা যায় যেখানে কোনো কারণ নেই সেখানে কোনো ঘটনা নাই। এই বিষয়টাকে ইংলিশ করলে এই ধরনের মানে বিষয়গুলি পাওয়া যায়, আপনারা পড়ে নেবেন বা বুঝতে পারবেন, খুব সিম্পল। আমরা একটু আগাই দেখি কি আছে। কার্যকরণ তত্ত্বকে আরো বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন ধরেন যেমন কার্যকরণের নীতি হিসাবে পরিচিত দর্শন এবং বিজ্ঞানের একটি মৌলিক ধারণা যা দাবি করে যে প্রত্যেকটা ঘটনার একটি কারণ রয়েছে। এটি হলো মূল বিষয়, যে প্রত্যেকটা ঘটনার একটা কারণ। তারপরে দেখা যায় যে অন্যভাবে কি বলা যায় যে দেয়ার ইজ এ রিলেশনশিপ অফ কজ এন্ড ইফেক্ট, কারণ এবং তার প্রতিক্রিয়া, বিটুইন ইভেন্ট এন্ড ফেনোমেনা ইন দ্য ইউনিভার্স। পৃথিবীতে যা কিছুই আমরা দেখতেছি তা হচ্ছে কারণ এবং সম্পর্কের ফল, অর্থাৎ একটা ঘটনার ফল। আজকে আমরা যা দেখছি বা যা আমাদের বস্তুগত পৃথিবীতে যা দেখতেছি, এগুলা কারণের কোনো একটা ঘটনার ফলে তৈরি, একটা ঘটনা থেকে কেন্দ্র করে বা একটা পরিবর্তিত অবস্থা এই অবস্থায় এসেছে, এটা হলো বিষয়। এই প্রিন্সিপালটা কি করে সাজেস্ট করে, নাথিং হ্যাপেন উইদাউট এনি রিজন, উইদাউট বিং ইনফ্লুয়েন্স বাই সাম প্রায়র ইভেন্ট অর কন্ডিশন। এই কোনো কিছু ছাড়া বা ইনফ্লুয়েন্স ছাড়া কোনো কিছু হয় না, এটাই হলো মূল এখানে বলছে। আইডিয়াল কজেশন ইজ ডিপলি ingrained in our understanding to the world and is a cornerstone of scientific reasoning. এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে। It forms the basis of the scientific method where the researchers seek to identify and understand cause of mechanism underlying various phenomena. এটা বিজ্ঞানীরা এর কারণ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক
অনেক বিষয় উদ্ঘাটন করার চেষ্টা করছে, পদ্ধতিগত বিষয় নিয়ে ভাবছে যে আসলে এটা যে কারণেরই, ফলটা যে কারণ থেকেই আসছে সেটার বিষয়ে বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা করে দেখেছে যে হ্যাঁ আসলে ফলাফলটা বা যে প্রতিক্রিয়াটা দেখা যাচ্ছে তা একটা কারণের জন্যই হয়েছে। এটা বিজ্ঞানীরা প্রমাণ করেও দেখেছে। দার্শনিক ভাবে আসছে, কিন্তু সাইন্টিফিক ভাবে এই কজ এন্ড মেকানিজম আন্ডারলাইং ভেরিয়াস ফেনোমেনা, অর্থাৎ বিভিন্ন ঘটনার পিছনে কারণ যে আছে সেটা বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত। তারপরে বলা হচ্ছে যে there is a different interaction and discussion about the nature of causation in philosophy. এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যদি বিভিন্ন ধরনের তথ্যপাত্য বা মানে ইন্টারপ্রিটেশন করি বা পর্যালোচনা করি, আলোচনা করি about the nature of causation in the philosophy। এখন কারণের বিভিন্ন বিভিন্ন প্রকৃতি থাকতে পারে, যেমন সব কিছুর একই কারণ না, ভিন্ন ভিন্ন কারণ। যেমন আমরা দেখছি যে কোনোটা হয়তো হোমিওপ্যাথিতে আমরা কি দেখি যে কোনোটা হয়তো ঠান্ডা লাগা, কোনোটা হয়তো গরমে, কোনোটা হয়তো দেখা গেল যে স্থান পরিবর্তনে, কোনোটা হয়তো পরিবেশ পরিবর্তনে, কোনোটা হয়তো দেখা যায় যেমন কোনো বিষয় আছে, অর্থাৎ দেখা গেল মানে রাগান্বিত অবস্থায়, কোনোটা হয়তো দেখা গেল যে না অতিমাত্রায় কোনো বিষয়ের প্রতি মানে যেটাকে বলা হয় লেগে বা কোনো বিষয়কে বেশি ঝুঁকে থাকার কারণে, অর্থাৎ এই বিভিন্ন কারণে আমরা দেখি যে সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন এন্ড ডিসকাশন অ্যাবাউট দ্য নেচার অফ পজিশন ইন ফিলোসফি। ফিলোসফিতে বিভিন্ন ধরনের মানে কথা আছে বা পর্যালোচনা আছে এই কারণে। Some discussion revolved around the like determination, অর্থাৎ the idea every event is determined the past event and condition। এখানে কিন্তু আজকে যে মানুষটি আমার চেম্বারে আসলো, তার সাথে আমি কথা বলছি, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে তার এই সমস্যার পিছনে হয়তো অতীতের কোনো বিষয়, পাস্ট ইভেন্ট এন্ড কন্ডিশন, অতীতের কোনো বিষয় এবং অবস্থা, অর্থাৎ একটা হলো বিষয় বা কোনো ঘটনা, এবং দেখা যাবে যে কোনো একটা অবস্থা বিরাজমান আছে বা বিরাজমান ছিল, যার কারণে তার এই বর্তমান এই ফলাফল প্রতিফলিত হচ্ছে বা এই লক্ষণ দেখা যাচ্ছে বা এই সমস্যা গুলো সে প্রকাশ করছে বা বলছে, যেগুলোকে আমরা বলতে পারি যে এটা রূপ, বলতে পারি এটা একটা লক্ষণ, বলতে পারি এটা সমস্যা, বলতে পারি এটা ব্যতিক্রম একটা কিছু, অর্থাৎ অস্বাভাবিক একটা কিছু দেখা দিয়েছে। ভার্সাস ইন্টারমিনিজম as well as the concept of free will, এখানে খুব গুরুত্বপূর্ণ, as well as the concept of free will। এই যে আমি বা একজন মানুষ সে যে উন্মুক্ত ভাবে সে যে তার যে ইচ্ছা, অর্থাৎ সে যে স্বাভাবিকভাবে নাই, সে যে স্বাভাবিক নাই, অর্থাৎ এই যে পরিবর্তন হয়ে গেছে সে, অর্থাৎ তার যে চেঞ্জ চলে আসছে, এটাকে বলা হচ্ছে কনসেপ্ট অফ ফ্রি উইল। এই বিষয়টা কিন্তু আপনারা এত বেশি গুরুত্ব দিবেন, এতই বেশি গুরুত্ব দিবেন, যেটা আপনার প্রেসক্রিপশন করার ক্ষেত্রে বা রোগীর দেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই অংশটা, যে কনসেপ্ট অফ ফ্রি উইল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ মানুষ যখন, অর্থাৎ লক্ষণ যখন প্রকাশ পাবে, সমস্যা যখন প্রকাশ পাবে, তার পূর্বেই তার কিন্তু যে এই যে ফ্রি উইল, তার যে ফ্রিডম, তার যে স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ একজন মানুষ যদি কোনো অসুস্থ অবস্থায় না থাকে, সে যখন
অর্থাৎ তার মধ্যে যখন সেই সমস্যা যখন না থাকে বা রোগের কোনো সমস্যা যখন না থাকে বা সে তার মধ্যে যখন কোনো কষ্ট না থাকে দৈহিক মানসিক আত্মিক যে কোনো ভাবেই, তখন তার কি থাকবে যে স্টেট যেটাকে আমরা বলি যে ফিজিক্যাল মেন্টাল এবং স্পিরিচুয়াল যে স্টেট আমরা বলি, সেটা তখন থাকবে খুবই সুন্দর, ফ্রি উইল থাকবে সেখানে। অর্থাৎ তার এই স্বাধীনভাবে চিন্তা কল্পনা, হ্যাঁ, এটা সবকিছুই তার সুন্দর থাকবে। তো এটা একটা খুবই সুন্দর বিষয় যে যখন রোগাগ্রস্ত ব্যক্তির কিন্তু এই ফ্রি উইল থাকে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন অসুস্থ মানুষের কিন্তু তার ফ্রি উইল থাকবে না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরা এই বিষয়টাকে খেয়াল করবো যে আমরা যখন দেখবো যে একজন পেশেন্ট আসছে, তখন আমরা উইলটাকে নিয়ে চিন্তা করবো যে তার শারীরিক মানসিক সব যে মেন্টাল ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল যে স্টেট আছে, সেখানে কি অবস্থা, সেখানে কি সমস্যা দেখা দিয়েছে, সেগুলাকে উদ্ঘাটন করার চেষ্টা করবো এবং কারণ অনুসন্ধান করার চেষ্টা করবো। এবং এটা ধরে নেওয়া হয় যে কারণ অনুসন্ধানের মাধ্যমে যখন কোনো প্রেসক্রিপশন হবে, তখন সেটা হবে সত্যিকারের মানে এই ফিলোসফিক নিয়মে ল অফ কজেশনের নিয়মে, যেহেতু ল অফ কজেশন ফিলোসফিতে খুবই শক্তিশালী একটা মানে একটি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে মানে সেই ল অফ কজেশনের নিয়মে চিকিৎসা করলে খুবই সহজেই আরোগ্য বা সঠিক ওষুধটি নির্ণয় করা সম্ভব হবে। সংক্ষেপে কি বলা যায় যে ল অফ কজেশন পজিটস এ রিলেশনশিপ বিটুইন কজ এন্ড ইফেক্ট। এই যে কজ এবং ইফেক্ট, এটা একটা রিলেশনশিপ বিটুইন কজ এন্ড ইফেক্ট, কারণ এবং তার প্রভাব। এই দুটা বিষয়কে আমরা চিন্তা করি যদি, যে কারণ এবং তার প্রভাব, এই দুইটা বিষয়কে নিয়ে আমাদের ভাবতে হবে। যে যে প্রভাবটা আমরা যা দেখতে পাচ্ছি, একজন রুগীর কাছে যখন যে রুগী যে কষ্টের কথা বলছে, সেটা কি, সেটা কিন্তু ইফেক্ট। একজন রুগী আমার কাছে এসে চেম্বারে এসে যে কথাগুলি বলবে, কষ্টের কথাগুলি বলবে যে আমার এই সমস্যা, আমি আমাকে আমার ভালো লাগছে না, আমার এই মানে যে ধরনের যত কষ্টের কথাই বলবে না কেন, এগুলা কিন্তু রেজাল্ট অফ কজেস, মানে কারণের ফল এটা। অর্থাৎ যে ইফেক্টটা তৈরি হলো, এটা কি একটা কারণের জন্যই হয়েছে। সুতরাং এই ল অফ কজেশনে আমরা দেখতে পাই যে একটা রিলেশনশিপের একটা সুন্দর একটা রিলেশনশিপ আছে, যেটা হলো কজ এবং ইফেক্টের মধ্যে, যেটা কি করবে, সাজেস্টিং দ্যাট ইভেন্ট ডু নট অকার র্যান্ডমলি বাট দি ইনফ্লুয়েন্স বাই প্রায়র ইভেন্ট অর কন্ডিশনস। এটা এই ইচ্ছা করলেই কারণ ফুটবে না, যে কোনো ভাবে ফুটতে পারে না, বা মানে কি বলে ইফেক্ট, এটা মানে এই যে কোনো অবস্থাতে বা যে কোনো অবস্থাতে সেটা প্রকাশ না হতে পারে, বাট ইনফ্লুয়েন্স বাই দ্য প্রায়র ইভেন্ট অর কন্ডিশন। এই প্রায়র ইভেন্ট এবং কন্ডিশন না হলে, ভালোভাবে খেয়াল করতে হবে, যখন কোনো ইভেন্ট অর্থাৎ একটা ঘটনা বা কোনো পরিস্থিতি বা একটা কন্ডিশন বা একটা অবস্থা যখন তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কি এটা ইনফ্লুয়েন্স হবে না। তো অনেক সময় আমরা বলতে পারি যে একই সকল মানুষের জীবনে সত্যি সমান না, ভেরি করতে পারে, পার্থক্য আছে। দেখা গেল যে ভালো জীবনে সত্যি সম্পন্ন মানুষ, সেও একই সাথে বৃষ্টিতে ভিজতে পারে। আবার দেখা যায় যে জীবনে সত্যি ভালো নয় এমন অবস্থায় এমন একটি শিশু হয়তো ভিজতে পারে, কিন্তু দুইজনের ক্ষেত্রে মানে বিষয়টি ভিন্ন হবে। অর্থাৎ প্রভাবিত কেউ কম হবে, একজন বেশি হবে, একজন হয়তো হবে না। কিন্তু বিষয়টা একটাই, যে এখানে আরেকটি বিষয়ের সাথে জড়িত, যেমন আমরা এই শব্দটা হয়তো সবাই শুনেছি যে সাসসেপ্টিবিলিটি অফ ডিজিজ, প্রবণতা। অর্থাৎ আমি যে ইফেক্টে মানে ইফেক্ট শো করবে আমার দেহে মনে এবং আত্মিকভাবে,
সেটা কিন্তু সাসেপ্টিবিলিটির উপর নির্ভর করে, অর্থাৎ প্রবণতাটা। অর্থাৎ আমার প্রবণতা দুই ভাবে প্রবণতা সৃষ্টি হবে। একটা হলো জীবনী শক্তি কি এমনিতেই দুর্বল হয়ে আছে কিনা। দ্বিতীয় বিষয় হলো যে পরিবেশটা কি আসলেই মানে খুব স্ট্রংলি প্রভাব বিস্তার করার মতো কিনা। আরেকটা বিষয় হলো যে মানে সেটা প্রভাবিত হলো কিন্তু সেটা যথেষ্ট ভাবে নিয়ন্ত্রণ করতে পারলো কিনা। এটা একটা কনকারেন্স বা একটা মানে কম্বাইন্ড ইফেক্ট। কিন্তু এই ইফেক্টটাকে প্রকাশ করার জন্য কোনো সুস্থ মানুষের দেহ, অর্থাৎ সুস্থ দেখে যখন লক্ষণ প্রকাশ হবে, তার জন্য লাগবে হচ্ছে কি একটা পরিবেশ, একটা পরিস্থিতি লাগবে, জীবনে মানে ওই ব্যক্তি স্বাতন্ত্র লাগবে। অর্থাৎ এই যে একজন শিশু, তার হয়তো সেই লক্ষণ প্রকাশ পেল না, সে আলাদা ব্যক্তি স্বাতন্ত্র। আরেকজন হয়তো লক্ষণ প্রকাশ পেল, সেও আরেক ধরনের ব্যক্তি স্বাতন্ত্র। সুতরাং স্বাতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি এবং পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, এই সমস্ত বিষয়কে মানে চিন্তা করে তার ইফেক্টটা প্রকাশ পাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি ইফেক্ট প্রকাশ পাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক হয়তো কম ইফেক্ট প্রকাশ পাবে। এই সব কিছুই কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল। হ্যালো, শুনতে পাচ্ছেন? এইটুক আলোচনায় আপনাদের কোনো অংশগ্রহণ আছে? কোনো কিছু পর্যালোচনার বিষয় আছে? কারণ ব্যক্তি স্বাতন্ত্র্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর মানে ভিত্তি করে লক্ষণও কিন্তু প্রকাশ পায়। এবং এই যে পরিবেশ এবং পরিস্থিতির কথা বলছি, এটা যতই পরিবেশ দেখা গেল যে মানে খুবই সফিস্টিকেটেড একজন মানুষ, সে হয়তো দেখা গেল অল্পতেই তার হয়তো অ্যালার্জি, সর্দি, কাশি চলে আসতে পারে। অর্থাৎ তার জন্য সে খুবই সেন্সিটিভ বা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি, আলাদা, সে কিন্তু আলাদা। এই জন্য আমরা অনেক সময় বলতে শুনি যে না, অল্পতেই তার সমস্যা এসে যায়। ওই মানুষটি হয়তো বলতে পারে যে আমি কেন এমন হলাম, বা কেন আমার এমন হচ্ছে, যে আমি কেন সহজে অসুস্থ হয়ে পড়ি, আমি কেন সহজেই খারাপ লাগে আমার। অর্থাৎ একজন মানুষ কিন্তু সেইভাবে নিজের মনের উচ্ছ্বাসটা কিন্তু প্রকাশ করতে আমরা দেখলাম, যে না আমার ভালো লাগে না, আমার কেন, অন্য মানুষের তো এরকম হয় না, আমার কেন এমন হলো। তখন ডাক্তার সাহেবকে সেই বিষয়টা সুন্দরভাবে তাকে বলতে হবে যে আসলে মানে সকল মানুষ কিন্তু একই রকমের নয়। এটাও কিন্তু আমরা শুধু যে প্রেসক্রিপশন করব, শুধুমাত্র যে মানে কিছু ওষুধের রোগীকে বিদায় করে দেবো তা না। সার্বজনীন পদ্ধতিতে যখন আমরা চিকিৎসা করব, তখন রোগীকে অনেক বিষয় অন্তর্ভুক্ত করতে হবে আমার প্রেসক্রিপশনের সাথে। পরামর্শ, উৎসাহ, সমস্ত বিষয় তাকে বুঝিয়ে দেওয়া যে না এটা হলো এরকম, এবং এইভাবে এইভাবে চলতে হবে, এবং এইভাবে চললে বা এইভাবে অনুসরণ করে চললে বা এই অনুসরণ করলে আস্তে আস্তে, হ্যাঁ, কি হবে, সুস্থ হবে, ভালো হবে, আরোগ্য হবে, বা সব সমস্যা নিরাময় হবে। তো আমরা এই দুইটা বিষয় আমরা আলোচনায় নিয়ে আসলাম। একটি হলো মূলনীতি, আরেকটি হলো কার্যকারণ তত্ত্ব বা দি ল অফ কজেশন। এই দুটা বিষয় আপনারা খুব মনোযোগ দিবেন। এই দুটা বিষয় আমি দেখেছি যে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, মূলনীতির উপরে দেখা যায় প্রশ্ন থাকে, এবং এই ল অফ কজেশনের উপরে প্রশ্ন থাকে। আর ব্যবহারিক লাইফে বা প্র্যাকটিস লাইফে আমরা যদি দেখি, তাহলে মূলনীতি তো অবশ্যই, এবং ল অফ কজেশন বা কজেশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি আর মানে বেশি ব্যাখ্যার প্রয়োজনে আমরা সবাই কম বেশি মানে জানি। তো যাই হোক, আমরা শিখলাম এখান থেকে যে
আমরা যদি সঠিক কারণটা নির্ণয় করতে পারি, সঠিক কারণটা যদি আমরা অনুসন্ধান করতে পারি এবং সেই অনুযায়ী যদি তাকে শ্রেণীবিন্যাস করতে পারি, গ্রেড করতে পারি, যেটি হলো অনেক সময় দেখা যেতে পারে যে কোনো একটা সমস্যার পিছনে, এটা হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারতেন যে কোনো বিষয় কিন্তু একটি কারণ কেন্দ্রিক নয়। অনেক সময় দেখা যায় যে রুগীটি আসলো, সে দেখা গেল যে অনেক তার সাথে আলোচনা করলে বা টেস্ট টেকিং করলে দেখা যায় যে তার এই সমস্যার পিছনে সে যে সমস্যাগুলি বলছে, বা সমস্যা আমরা বলতে পারি না, সমস্যা মালা, বা এটা কি বলবো, যে সমস্যার সমস্যা। যখন চেম্বারে রুগী আসে তখন দেখবেন সে যখন কথা বলছে তখন এত সমস্যার কথা বলছে, তখন আপনি কারণ খুঁজতে যায় দেখবেন অনেক কারণ তার সাথে জড়িত। ঠিক কিনা? একটু আওয়াজ দেন। জি স্যার। কি মনে হয় আপনাদের জি স্যার। যে রুগীর কেস টেকিং যখন করেন তখন কি মনে হয় কত কষ্ট তার, কত কষ্ট, তাই না? জি। তো সেখান থেকে কি করবেন একজন ডাক্তার মশাই, এখন কিন্তু সমস্যায় পড়ে যাবে সে এমনিতে, যদি তার এই কজেশনের শ্রেণীবিন্যাস তার জানা না থাকে। কজেশনের উপর আলাদা বিশাল পড়াশোনা আছে, যেহেতু হোমিওপ্যাথিক ফিলোসফিতে কজেশনের কথা আসছে, সুতরাং কজেশনকে গুরুত্ব দিলে, কজেশনকে অগ্রাধিকার দিয়ে চিন্তা করলে অন্যান্য বিস্তারিত আলোচনাগুলো এসে যায় প্রাসঙ্গিক ভাবেই। অনেক সময় দেখা যায় যে এত কারণ, তখন সঠিক কারণটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু অনেক সমস্যা রোগী বলছে, অনেক কষ্টের কথা রোগী বলতেছে ডাক্তারের কাছে, তখন ডাক্তার যদি অভিজ্ঞ না হয়, দক্ষ না হয়, দার্শনিক জ্ঞানে পরিপূর্ণ না হয়, তখন কিন্তু সে সঠিক কারণ বের করতে পারবে না। দেখা গেল যে শুধু কিছু মানসিক কারণের পিছনেই ছুটছে, অন্যান্য যে আরো কারণ রয়ে গেছে, যে হলিস্টিক অ্যাপ্রোচে যে কারণগুলি খুঁজতে হয়, দার্শনিকের নিরিখে যে কারণগুলি খুঁজতে হয়, সেই কারণগুলি যখন সে সঠিকভাবে ট্রিগার করতে না পারবে, হিট করতে না পারবে, তখন কিন্তু সঠিক ওষুধটি আসবে না। তো সেই জন্য যখন আমরা ম্যাটারমেডিকা দেখি বা রেপার্টরাইজেশন করি বা অন্যান্য আরো যে কোনো আমরা খুঁজি না কেন, তখন আমরা দেখব যে কারণের অনেক ওষুধ রয়ে গেছে, অনেক ওষুধ আছে। এই জন্য সঠিক কারণ এবং কারণের মধ্যে কিছু পার্থক্য আছে, সকল কারণ একরকম নয়। এই ঠান্ডা লাগা বিভিন্ন, ফর এক্সাম্পল যদি আমরা বলি, ঠান্ডা লাগা বিভিন্ন ধরনের, বিভিন্ন ভাবে হতে পারে। বৃষ্টিতে ভিজেও ঠান্ডা হতে পারে, এমনি খোলা বাতাসেও ঠান্ডা লেগে হতে পারে, নদীর পারে বা সমুদ্রের পারে যেও ঠান্ডা লেগে হতে পারে। তারপরে দেখা গেল যে এমনি ফ্যানের বাতাসেও ঠান্ডা লাগতে পারে। এই যে ঠান্ডা লাগার ধরন, এটা কিন্তু ভিন্ন। এই যে কারণ কিন্তু সবই কিন্তু ঠান্ডা লাগা শরীরের ভিতরে একটা বা দেহ মনে একটা প্রভাব সৃষ্টি করেছে, জীবনের শক্তির উপর সেই মানে প্রভাবটা চলে এসেছে, জীবনের শক্তি সেই প্রতিক্রিয়া জানাচ্ছে, ঠান্ডা লেগেছে, হাসি কাশি প্রকাশ পাচ্ছে। সুতরাং এই যে বিভিন্ন রকমের যে কারণ, এই যে মানে এই যে ভার্সেটাইলিটি অফ দি কজেস, এটা নিয়ে কিন্তু ডিটেল স্টাডি করার দরকার, বা একজন হোমিওপ্যাথের জানা দরকার। এই জন্য আলাদাভাবে আপনারা হয়তো খুঁজলে পাবেন, কারণের বিষয়ে অনেক কিছু হয়তো পাবেন, যে রেপার্টরিতে অনেক কারণ আছে, ভিন্ন ভিন্ন চ্যাপ্টারে যায় পাবেন। মাইন্ডে পাবেন কিছু, হয়তো দেখা গেল অন্যান্য দেখা গেল স্টমাকে কিছু পাইলেন, বা ফেসে পাইলেন, বা স্কিন, যত জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়তো আপনি এরকম পাইতে থাকেন যে যতগুলি চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে কিছু না কিছু কারণ আছে, কারণ খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আমি একই জিনিস আর হয়তো রিপিট করব না, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে। আমি আজকের ক্লাস এখানেই সংক্ষিপ্ত আকারে রাখতে চাই, যাতে আপনারা ভালোভাবে এগুলা প্র্যাকটিস করতে পারেন এই হ্যান্ডআউট থেকে, আলোচনা থেকে। তো যাই হোক, এইচডি হোমিও মেডিকেল একাডেমির যে অনলাইন টিউশন সিস্টেম, এটা আমি মনে করি নিতান্তই ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা ধারাবাহিকভাবে
ধারাবাহিকভাবে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এবং ধীরে ধীরে যদি আমরা শিখি, একটু একটু করে যদি আমরা শিখি, তাহলে একসময় আমরা অনেক কিছুই শিখতে পারবো। একসময় আমরা অনেক কিছুই শিখতে পারবো। আর যদি ঘন্টার পর ঘন্টা একই বিষয়কে নিয়ে পড়ানো হয়, তাহলে মানুষের দ্বারা শেখা সম্ভব না, অর্থাৎ শিখন সম্ভব হয় না। আমরা যখন ধীরে ধীরে কিছু কিছু করে শিখতে থাকবো, তাহলে আমাদের কি হবে, আমরা এক সময় দেখা যাবে অনেক কিছু আমাদের শেখা হয়ে যাবে। এবং শিখন পদ্ধতিটা এইরকম, এবং এইভাবেই শিখতে হয়। তো আশা করি আপনারা ভালো বুঝতে পারছেন। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা যদি আপনারা সিলেবাস দেখে থাকেন, আমরা যে বিষয়ে আলোচনা করছি, এখানে আরো 2টি ক্লাস হবে। এই যে কারণ বা অন্যান্য সংক্রান্ত বিষয়, এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এইসব বিষয়ে আরো ক্লাস হবে। আজকে যদি হয়তো কোনো বিষয় মনের ভিতরে হয়তো আসছে না, হয়তো দেখা গেল যে পরবর্তীতে হয়তো মনে আসছে যে হ্যাঁ, আমাদের হয়তো ল অফ কজেশন নিয়ে বা মূলনীতি নিয়ে আরো বিষয় চিন্তা করা দরকার, বা একটা বিষয় জানার ছিল, হয়তো জিজ্ঞাসা করতে পারি না বা মনে ছিল না, হয়তো পরবর্তী ক্লাসেও আরো 2টা ক্লাস হবে ঠিক সমসাময়িক বা এই ধরনের বা এই কাছাকাছি বিষয় মানে সম্বলিত আরো 2টি ক্লাস হবে। পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই 3টি ক্লাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার। সমস্যা নাই না? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে শেষ করব আর কি, যদি কিছু না থাকে আপনার, হ্যাঁ? হ্যালো, রেকর্ডিং ক্লোজ করতে পারেন। হ্যালো স্যার, আপনার কি ক্লাস শেষ? হ্যাঁ, রেকর্ডিং ক্লোজ করতে পারেন। হ্যাঁ, যেহেতু প্রশ্ন আচ্ছা। নেই, প্রশ্ন যেহেতু নেই, ওরা সবাই বুঝতে পেরেছে, সুতরাং আমরা এখানে রেকর্ডিং ক্লোজ করতে পারি।